2024 সালে দেশ এবং জনগণের রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। মাননীয় স্পিকার, দেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ নাম আমরা জানি না, যাদের অনেকেই হয়তো আমরা চিনি না। এই মুহূর্তে, আজকের এই দিনে, এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে যখন আমরা আলোচনা করছি, সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন এখনো ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। স্পিকার, মাননীয় স্পিকার, এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি শহীদগণ এমন একটি বাংলাদেশ ছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো সামনে উল্লেখ করলাম, আমি মনে করি এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করা, সঠিকভাবে অ্যাড্রেস করাই আমাদের সবার কর্তব্য। আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব হয়তো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ পেশার রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার, ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মুয়াজ্জেম সহ
অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম বাজেট অধিবেশন উপস্থাপনের সময়, আবারও উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিরোধী দলীয় বন্ধুদেরকেও। গতকাল কি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে কবে তার এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মাননীয় স্পিকার, বিএনপির এই পলিসি, বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনি একজন কৃষকের সন্তান। এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিই যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর আমাদের সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ গ্রহণ করেছে সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ড ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তাহলে এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে যদি আমরা স্বৈরাচারকে রুখতে চাই, স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, সরকার শুধু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম কার্ড যে প্রদান করবে তা নয়, আর্থিক সহায়তা হয়তো আমরা অবশ্যই তৈরি করব জনগণকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে তোলার জন্য, বিশেষ করে যারা ডিপ্রাইভ অংশ, জনগণের যে অংশ ডিপ্রাইভ। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে আমাদের আরেকটি অন্যতম মূল লক্ষ্য হচ্ছে এই দেশে, বাংলাদেশে কর্মক্ষম যে জনশক্তি রয়েছে, কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় স্পিকার, সেজন্যই বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে করে পরিকল্পনা গ্রহণ করেছি, যার ফলে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা লক্ষ্য নয় কোটি মানুষ কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সক্ষম হব পর্যায়ক্রমিক ভাবে। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরে বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদা ভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে
আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি। আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালধারা মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমন ভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবেই শক্তিশালী করবে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করে বাংলাদেশের ভূমিকে বসবাসযোগ্য করে তুলতেও বর্তমান সরকার আমরা নির্দিষ্ট কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আগামী 5 বছর স্বেচ্ছাশ্রম এবং সরকারি উদ্যোগে আমরা সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্ট। মাননীয় স্পিকার, আজকে সকলে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষরোপণের আমরা পরিকল্পনা করেছি সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাআল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই। এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে। এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে।